আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? দেখো তো সব কিছু ঠিক আছে কিনা, আমার ভয়েস ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা বা সব কিছু ক্লিয়ার কিনা। আমার আসলে তোমাদের সুমন ভাইয়ের পেজে ঢুকতে আমার আইডি থেকে একটু সময় লেগে যায়, আসলে সব কিছু মিলে ম্যানেজমেন্টের জন্য হয়তো বা একটু টাইম নষ্ট হয়। আচ্ছা, কেমন আছো তোমরা সবাই? আজকে ইংলিশ পড়াবো তোমাদের। তোমাদের সেদিন কেমিস্ট্রি পড়াইছি, কেমিস্ট্রি ক্লাস কীরকম লাগছিল কমেন্ট করে জানাও। আজকে আমরা ইংলিশ পড়বো। আমি নর্মালি তোমার হচ্ছে ইংলিশের মেডিকেলের জন্য যে টপিকগুলো আছে সেগুলো পড়াইতাম এতদিন। তারপরে দেখলাম যে তোমাদের কৃষিতে মেডিকেলের মতোই টপিক, হুবহু সেম। আমি যখন এইটা আগে কোশ্চেন লাইন নিয়ে অ্যানালাইসিস করছিলাম আজকেই, দেখলাম হুবহু সেম, কোশ্চেন প্যাটার্ন সেম। ইভেন মেডিকেলে আমাদের বিসিএস মেডিকেল ডেন্টাল থেকে কোশ্চেন রিপিট হয়, অনেক কোশ্চেন আসে, সেই কোশ্চেনই দেখলাম তোমাদের কৃষিতেও আসছে। তার মানে আমার আসলে সেম প্রিপারেশনে তোমাদের ক্লাস নেওয়া যাবে, সমস্যা নাই। একদম মেডিকেলের জন্য যা পড়াই এখানেও তাই থেকেই কোশ্চেন কমন পড়ে, একদম কোশ্চেনের প্যাটার্নও সেম। বিসিএস মেডিকেল ডেন্টাল থেকে প্রশ্ন তুলে দিয়েছে দেখলাম, একদম রিপিট হচ্ছে কোশ্চেন। তার মানে কোশ্চেন খুব কঠিন হবে না, কোশ্চেন অনেক ইজি হবে, তোমরা টেনশন করো না। আচ্ছা, সব কিছু ঠিক আছে না? ওকে। আমাদের রুদ্র কুমার চন্দ্র বলছে কেমিস্ট্রি ক্লাসটা সেই ছিল। আমি চিন্তা করছি যেহেতু অনুশীলনী এমসিকিউ থেকে কেমিস্ট্রি কমন পড়ে, তোমাদের পরীক্ষা তো 25 তারিখের আগে কেমিস্ট্রি অনুশীলনী এমসিকিউ সলভ করে দিতে পারি কিনা বা রেকর্ড ক্লাস আপলোড দিয়ে দিতে পারি কিনা তোমাদের জন্য চিন্তা করতেছিলাম। অ্যাটলিস্ট হাজারি স্যারের বইগুলো দিতে পারি কিনা একটা প্ল্যান আছে আমার। সবাই দ্রুত জয়েন করে যাও। আচ্ছা, আজকে ইংলিশ পড়াবো। ফ্রেন্ডদেরকে মেনশন দাও, মেনশন দিতে ভুলে গেছো? ক্লাস শেয়ার করো, তাড়াতাড়ি শেয়ার করো। ওকে, সবাই ক্লাসটা শেয়ার করো, আমি এখনই ক্লাস শুরু করে দিব। আমাদের সাথে আছে আশিকা জান্নাত কথা, আসসালামু আলাইকুম বলছো। ওয়ালাইকুম সালাম। চন্দ্রিমা তিশা আমাদের সাথে আছে। মৌরি, ওয়ালাইকুম সালাম মৌরি। সাথী আক্তার, আপুকে হাসলে সুন্দর লাগে। হাসলে সবাইকে সুন্দর লাগে সাথী, আমাকে আগে হাসলে সুন্দর লাগতো, ইদানিং আমার হাসিটা একটু অসুন্দর লাগতেছে আমার কাছে। আচ্ছা, তাও পিছনে একটা হাসি দেওয়া ছবি দিছি, এখানে অনেক সহজ সরল লাগতেছে আমাকে, তাই না দেখতে? কিন্তু আমি কি আসলে এত সহজ সরল? তোমাদের কি মনে হয়? সবাই ক্লাসে শেয়ার দাও আর ফ্রেন্ডদেরকে মেনশন দাও। আচ্ছা, আজকে ইংলিশ নিয়ে কথাবার্তা বলবো। মেডিকেল ভর্তি পরীক্ষায় ইংলিশের ক্লাস তোমরা আমার অনেকেই করেছো। তো মেডিকেল ভর্তি পরীক্ষার আর কৃষি ভর্তি পরীক্ষার ইংলিশ হুবহু সেম। আমি কৃষি নিয়ে এই বছর প্রথম কাজ করতেছি। কৃষি নিয়ে আমার আগে কোনো ব্যাচ ছিল না বা কিছু ছিল না, মেডিকেল নিয়েই পড়াইছি। তোমরা যারা ইউটিউবে মেডিকেল আর্জমের ইউটিউবে আমার 20টা বিসিএস এর কোশ্চেন সলভ দেওয়া আছে, কেউ কি করছো? না করে থাকলে একবার একটু করে ফেলো, ওখান থেকে কোশ্চেন হুবহু কমন পাবা। এবং আমি আজকেও তোমাদের ওভারঅল আইডিয়া দিব কিভাবে কি কোশ্চেন আসতে পারে, কোথা থেকে কি আসতে পারে। ওকে, শোভা বলতেছে যে কেমিস্ট্রি ক্লাস অসাধারণ ছিল, আজকে ইংরেজি ক্লাসও ধামাকা হবে। ইনশাল্লাহ আমি ট্রাই করবো, আমার যতটুকু পসিবল আমি তোমাদের জানাই দেওয়ার ট্রাই করবো। ইংলিশ রুলসের চেয়ে অর্থ মিলিয়ে দিয়ে তাড়াতাড়ি হয় আপু। আচ্ছা, রুলস পড়াবো না আপাতত, তোমাদের হাতে রুলস পড়ার সময় নাই। আমি জানি বিষয়গুলা কিভাবে পড়াইতে হয়, কি করতে হয়, এটা আমি ক্লাসে নিব। আজকে কোশ্চেন সলভ করাবো তোমাদের মূলত। ওকে, আজকে কোশ্চেন সলভ করাই, তারপরে দেখি যে আমাদের তোমার হচ্ছে বাকি আরও কোশ্চেন সলভ করানো দরকার কিনা, সব চিন্তা ভাবনা করে একটা প্যাকেজ শুরু করে দিব দরকার হয় তোমাদের জন্য। আপুকে এমন জানি আপন লাগে, সুমন ভাইরে যেমন ভাইয়ের মতোই লাগে তেমন। আচ্ছা ঠিক আছে, সুমন ভাইয়াও তোমাদের ভাইয়া এবং আমি তোমাদের আপু, আমরা সবাই মিলে তোমাদের মূলত ভালো চাই। তোমরা চান্স পেয়ে গেলে আমাদের সাথে দেখা করতে আইসো, মিষ্টি নিয়ে দেখা করতে আসবা, বুঝছো? সুমন ভাইয়ের বাসায় পাঠাইবা 2 কেজি, আমার বাসায় পাঠাইবা 5 কেজি, বুঝছো? আচ্ছা, আমরা সলভ করাই দিই, আমাদের আজকে ক্লাস শুরু করে দিই। হ্যাঁ, আমাদের এখানে আছে কাকলি এবং সুমন ভাই বলছে ম্যাচিং। হ্যাঁ ভাই, আজকে একটু ম্যাচিং করে আসলাম, ম্যাচিং করে ওদেরও ম্যাচিং করাই দিই। আমাদের কৃষি টার্গেট ইংরেজি ক্লাস এবং এটা হচ্ছে ইমার্জেন্সি ক্লাস। এখানে আমরা তোমাদের কিছু গাইডলাইন দিব এবং ক্লাস নিব। আমি প্রথমত বলি যে কোন কোন টপিকগুলো হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের কৃষি পরীক্ষার জন্য, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ইভেন মেডিকেল ভর্তি পরীক্ষা আমি 5 স্টার টপিক বলি এটাকে, আমি আগেই 5 স্টার দিয়ে নিলাম। বলো তো কোন টপিকটার কথা বলবো? আমাদের কিন্তু তোমার কৃষিতে 10 মার্ক, মেডিকেলে 15, কৃষিতে কত? কৃষিতে হচ্ছে 10 মার্ক। এই 10-এর মধ্যে আমরা কমপক্ষে 8 বা 7 পেলে আমাদের খুব ভালো একটা পজিশন চলে আসে আসলে। ওকে, আমরা 9-10ই ট্রাই করবো পাওয়ার। প্রথমত 5 স্টার টপিক হচ্ছে পার্টস অফ স্পিচ থেকে 2 বা 3টা কোশ্চেন আসছে প্রতি বছর। পার্টস অফ স্পিচ থেকে 2 বা 3টা কোশ্চেন তোমাদের আসছে, আমি দেখলাম। তো এই পার্টস অফ স্পিচের আবার অনেকগুলো ব্রাঞ্চ আছে বাচ্চারা। পার্টস অফ স্পিচ কত প্রকার? পার্টস অফ স্পিচ কিন্তু 8 প্রকার। 8 প্রকারে 8 প্রকারে কৃষি ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। 8 প্রকারের ভিতরে কোনটা থেকে কোশ্চেন আসে জানো? 8 প্রকার থেকে নাউন থেকে কোশ্চেন আসছে। এই নাউনটাকে আমাদের আবার কিভাবে পড়া লাগবে,
কোনো কিছুর নামকেই নাউন বলে। যেমন তোমাদের সুমন ভাইয়ের নাম নাউন, আফসানাপুর নাউন, তাই না? তো এত কিছু আমি বলবো না, নাউন থেকে আসলে কি আসে সেটাই বলি। নাউন থেকে আসে সাফিক্স অফ নাউন, কোন কোন শব্দ দেখলে বা কোন কোন শব্দের টুকরা দেখলে বোঝা যায় যে এটা আসলে নাউন। যেমন TION, SION, ITY, এই টাইপের সাফিক্সগুলো আমাদের মুখস্থ করে ফেলতে হবে। সাফিক্স, পজিশন, সাফিক্স আমাদের লাগবে কি বলতো নাউন থেকে, সাফিক্স লাগবে এবং পজিশন অফ নাউন লাগবে, পজিশন অফ নাউন। দেন হচ্ছে আমাদের BCS ম্যাট ড্যাট, আর যদি পারো যে প্রিভিয়াস ইয়ারের কৃষি প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারের কৃষি যে কোশ্চেনগুলো আছে সেগুলা। তাহলে আমাদের নাউনটা খুব ভালো করে পড়ে ফেলতে পারবো না? নাউন পড়তে তোমার 1 ঘন্টা সময় লাগতে পারে। পজিশন অফ নাউন, কোথায় কোথায় নাউন বসে, স্পেস দেওয়া থাকবে, এবং সাফিক্স প্রিফিক্স। তারপরে আমাদের নাউনের পরে কিন্তু প্রোনাউন, প্রোনাউন টপিকটাও ইম্পর্টেন্ট। প্রোনাউন থেকে তোমার 1-2টা কোশ্চেন আসা খুব বেশি না, কিন্তু প্রোনাউনের সাথে ইনক্লুড করে তোমাদের একটা ইম্পর্টেন্ট টপিক দেখলাম, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট টপিকটা থেকে প্রোনাউনের সাথে ইনক্লুড করে কোশ্চেন হইতে পারে। আমি যদি পড়াই এই 2টা টপিক একসাথে করেই পড়াবো, মেডিকেল অ্যাডমিশন টেস্টেও তাই করি। ওকে, এরপরে আসো আমাদের অ্যাডজেটিভ। অ্যাডজেটিভ টপিকটা ইম্পর্টেন্ট। অ্যাডজেটিভ সেম নাউনের মতো, নাউনে যা যা পড়েছি, সাফিক্স অফ নাউন, পজিশন অফ নাউন এবং ফরমেশনটাও লাগে। আসলে পজিশন, ফরমেশন মানে ভার্ব থেকে কিভাবে নাউনে যাওয়া যায়, নাউন থেকে কিভাবে ভার্বে কনভার্ট করা যায়, এই কনভার্ট করা ব্যাপারগুলো লাগে। আচ্ছা, এগুলো আমি তোমাদের পড়াই দিব না দরকার হলে। এরপর আমাদের হচ্ছে তোমার প্রিপোজিশন। প্রিপোজিশন, প্রিপোজিশনে আসলে প্রিপোজিশন হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা লাগে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করা লাগে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে কোশ্চেন আসে। এবং লাস্টে একটা টপিক নিয়ে বলবো, সেটা হচ্ছে ভার্ব। ভার্বের আবার ক্লাসিফিকেশন আছে। ভার্বকে আমরা ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্বে, আসলে প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব, এবার যে ফাইনিট, নন ফাইনিট, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, নন ফাইনিটে আবার হচ্ছে ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল। এইটুকু টপিকের ভিতরে যদি আমরা ক্লিয়ার করতে পারি, দেন একটা আবার দেখলাম পজিটিভ ভার্ব থেকেও তোমাদের কোশ্চেন আসছে। অর্থাৎ ভার্বের আবার একটু ব্রাঞ্চ আছে। তার মানে পার্টস অফ স্পিচ পড়তে গেলে আমাদের আসলে খুব ডিটেলসে পড়তে গেলে আমি কমপক্ষে 7টা ক্লাস বা এরকম লাগতো। কিন্তু আপাতত আমি তোমাদের যে গাইডলাইনটা দিচ্ছি, আপাতত তোমরা তো এতদিন পড়াশোনা করেছো, এখন মেইনলি তোমাদের যেটা পড়া লাগবে ইমার্জেন্সি ব্যাপারগুলো, তোমরা সাফিক্স অফ নাউন, সাফিক্স অফ অ্যাডজেটিভ, সাফিক্স অফ অ্যাডভার্ব পড়ে ফেলবা। কোন শব্দগুলো দেখলে বা কোন শব্দের সাইডটুকু দেখলে বোঝা যায় যে এটা আসলে আমাদের নাউন হবে, এটা অ্যাডজেটিভ হবে, এটা অ্যাডভার্ব হবে। দেন আমরা ভার্বটা একটু ভালো করে পড়ে ফেলবো। ভার্বের আইএনজি ফর্ম কখন হয়, ভার্বের এস বাই এস ফর্ম কি হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি, এই ব্যাপারগুলো একটু দেখবো। এরপরে আমরা চলে যাব হচ্ছে তোমার প্রিপোজিশন মুখস্থ করার জন্য, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এইটুকু ছিল আমার হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ থেকে ঘুরে ফিরে 3-4, 2-3-4, 4ও হয়ে যেতে পারে তোমার মার্ক। দ্যাট মিনস তোমার প্রথম টাচ করতে হবে পার্টস অফ স্পিচ। আমি আজকে অনেকগুলো কোশ্চেন সলভ করাই দিব তোমাদের পার্টস অফ স্পিচে। তাহলে আমরা কি দেখলাম বলো তো বাচ্চারা? আমরা কিন্তু পার্টস অফ স্পিচটা দেখলাম। পার্টস অফ স্পিচের পরে টেন্স। আচ্ছা, মাদার অফ গ্রামার কাকে বলা হয় বলো তো? মাদার অফ গ্রামার, গ্রামারের মাই হচ্ছে টেন্স, তাই না? টেন্সের কয়টা রুলস আছে জানো? টেন্সের 12টা রুলস আছে। ছোট্টবেলার বাচ্চা যে 6 ক্লাসে পড়ে, 6-এ, তখনই সে কিন্তু 12টা রুলস জানে। 12টা রুলস দেখে বলতে হবে যে এটা কোন টেন্স। টেন্সের প্রকারভেদ আসলে 3 প্রকার নর্মালি, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। কিন্তু এগুলাকে আবারও ক্লাসিফিকেশন করার ফলে টোটাল টেন্সের সংখ্যা হয়ে গেছে কয়টা? টোটাল টেন্স হয়ে গেছে কয়টা বলো তো বাচ্চারা? টোটাল টেন্সের সংখ্যা হয়ে গেছে 12টা। এই 12টা টেন্সের স্ট্রাকচার পারো তোমরা? 12টা টেন্সের স্ট্রাকচার কে কে পারো একটু দেখি তো, তাদের নামগুলো আমি পড়ে দিব। 12টা টেন্সের স্ট্রাকচার যে যে পারবে তাদের নাম আমি বলে ফেলবো এখন। 12টা টেন্সের স্ট্রাকচার যাদের পারা তারা একটু হাতটা তুলো তো, দেখে বলতে হবে এটা কোন টেন্স। এই টাইপের প্রশ্ন আসে, একদম ইজি। বা হ্যাঁ, স্পেসের মধ্যে কোন ফর্মটা বসবে, এই টাইপের একদম ইজি ইজি কিছু কোশ্চেন আসে, ঠিক আছে? তাহলে আমরা 12টা টেন্সের স্ট্রাকচারটা যারা পারি, এখানে আমাদের বলতেছে আফরিন বলতেছে পারে, দোলাও পারে, আমাদের সামিউল আলম পারে। ওকে, অনেকেই পারি আমরা, তাই না? তাহলে টেন্স নিয়ে আমাদের খুব বেশি টেনশনের কিছু নাই। টেন্সের পরে আসলে টেন্সের সাথে ইনক্লুডেড করেই রাইট ফর্ম অফ ভার্বটা লাগবে আমাদের। রাইট ফর্ম অফ ভার্ব, ভার্বের রাইট ফর্ম, ভার্বের অনেকগুলো ফর্ম আছে। এস বাই এস ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম আছে, ভার্বের বেস ফর্ম আছে, ভার্বের ইডি ফর্ম আছে অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের তোমার হচ্ছে ভার্বের আরও কিছু ফর্ম আছে, আমাদের আইএনজি ফর্ম আছে। তো এই ফর্মগুলো থেকে কোশ্চেন আসে, এটা টেন্সের সাথে ইনক্লুডেড আর কি। তো এইটুকু আমরা দেখলাম। এরপরে আমরা চলে যাব একদমই সহজ কিছু টপিকে। ভয়েস, ভয়েস থেকে একটা কোশ্চেন আসতে দেখছি। ভয়েস থেকে প্রতি বছর একটা কোশ্চেন আসে, ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জটা মূলত ওই যে হো থাকলে হোম হয়, বাই হোম হয়, এইটা একটা সিস্টেম আছে না?
এটা পরে দিব আজকে। হো থাকলে বাই হোম হয়, এইটা দিয়ে এই কোশ্চেন আসছে বেশিরভাগ, সবই এটা দিয়ে দেখলাম কোশ্চেন। তাহলে এই একটা রুল যদি ভালো করে মাথায় থাকে তাহলে তোমার বয়েসে একটা কমন পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এরপরে আমাদের ন্যারেশন থেকে আমি দেখলাম একটা কোশ্চেন আসছে। এরপরে মুখস্থ কিছু টপিক, মুখস্থ টপিকের মধ্যে হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম পড়ার একটা সিস্টেম আছে। আমি তোমাদের দরকার হলে কালকে একটা ভিডিও বানাই দিব যে কিভাবে তোমাদের সিনোনিম অ্যান্টোনিমটা পড়া উচিত। সিনোনিম অ্যান্টোনিম পাশাপাশি রেখে অর্থ সহকারে দেখা উচিত। এবং প্রিভিয়াস ইয়ারে যে সিনোনিম অ্যান্টোনিমগুলো এসেছে, বিসিএস মেডিকেল ডেন্টালে যে সিনোনিম অ্যান্টোনিমগুলো এসেছে, সেই সিনোনিম অ্যান্টোনিমগুলোই খুব ভালো করে পড়া উচিত। সেই সিনোনিম অ্যান্টোনিমগুলো কি করবো আমরা বলো তো, খুব ভালো করে রিভিশন দিব। তুমি একদম পাহাড় সমান সিনোনিম অ্যান্টোনিম নিয়ে বসে যাও না, ডিকশনারি আছে সিনোনিম অ্যান্টোনিমের, যদি সেটা নিয়ে বসে যাইতে পারো, কিন্তু এদিক দিয়ে তোমার কিন্তু কৃষি ভর্তি পরীক্ষা শেষ হয়ে যাবে। তাই আমরা কি করব, আমরা সিনোনিম অ্যান্টোনিম পড়ার সময় শুধুমাত্র কি দেখবো বলো তো, বিসিএস ম্যাট ডেট এবং আমাদের প্রিভিয়াস কৃষি কোশ্চেন এইটুকু যদি সলভ করতে পারো, সিনোনিম অ্যান্টোনিম কমন পড়ে যাবে, রিপিট হয় কোশ্চেন, টেনশনের কিছুই নাই। কালকে তোমাদের সুমন ভাই কি বলছিল যে আমি ইংলিশ টাচও করি নাই, টাচ না করেই দেখা যায় 5টার মধ্যে পাইরে গেছি, তাই না? 10-এর মধ্যে তোমাদের সুমন ভাই টাচ করে নাই, কিন্তু তোমরা টাচ করতেছো। সুমন ভাই যদি টাচ না করে 5টা পেরে যায়, তাহলে তোমরা টাচ করে অবশ্যই 6, 7, 8টা পারবা, তাই না? সুমন ভাই যদি ভালো একটা জায়গায় পড়তে পারে, তুমি কেন পারবা না? ইংলিশ নিয়ে এত টেনশন করো না, যা বলতেছি তাই পড়বা শুধু। ওকে, সিনোনিম অ্যান্টোনিমটা গেল। এরপরে আসে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেটা একটু আগে বললাম। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা থেকে আসলে কারেকশনাল সেন্টেন্স টাইপের কোশ্চেন হয়। নিচের কোনটা কারেক্ট, কারেকশন আসে, হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে কারেকশন কোশ্চেন হয়। কারেকশনটা আমরা একটু দেখবো, এটা বিসিএস মেডিকেল ডেন্টালের প্রশ্ন সলভ করলে হয়ে যায়, সাথে কৃষির কোশ্চেন। এরপরে আসে স্পেলিং এর একটা ক্লাস ছিল আমার 2-3 বছর আগে নিছিলাম। স্পেলিংগুলো ভেঙে পড়তে হয়। যেমন আমি তোমাদের যদি বলি লেফটেন্যান্ট বানানটা করে দেখাও আমাকে, লেফটেন্যান্ট বানান কেমনে পড়ে? মিথ্যা তুমি 10 পিঁপড়া, মিথ্যা মানে লাই, তুমি মানে ইউ, জাস্ট এই ইউ, ওয়াইও ইউ না, হ্যাঁ, মিথ্যা তুমি 10 বানান কিন্তু TAN না, 10 TEN, মিথ্যা তুমি 10 পিঁপড়া মানে ANT, ঠিক আছে? তাহলে এলাই, দেখো লেফটেন্যান্ট বানান হয়ে গেছে। এইভাবে হচ্ছে আমাদের পড়তে হয়। আরো কিছু আছে, সিস্টেম আছে, আমি ওই ক্লাসটা যদি তোমাদের তোমরা মেডিকেল অডিমের ইউটিউব চ্যানেলে পাবা, ওই ক্লাসটা যদি চাও আমি শেয়ার করতে পারি, ওখানে আমি অনেকগুলো সিস্টেম শিখাইছি, তো ওখান থেকে রিপিট হবে, টেনশনের কিছু নাই। তাহলে আমাদের হচ্ছে স্পেলিং থেকে প্রশ্ন আসে। এবং লাস্টে একটা টপিক দেখলাম টেক্সট বা লিটারেচার থেকে আমি তেমন আসতে দেখি নাই কোশ্চেন। এই টাইমটাতে আমার মনে হয় তোমার লিটারেচার স্কিপ করাই ভালো, যদি কেউ আগে পড়ে না থাকো। লিটারেচার থেকে আমাদের মুখস্থ করা একটু কঠিন, যারা লিটারেচার নিয়ে ঘাটাঘাটি না করে তারা আসলে মনে রাখতে পারে না, কিন্তু প্রিভিয়াস ইয়ারের কয়েকটা কোশ্চেন দেখে যেতে পারো, যে কয়েকটা আসছে, খুব ইম্পর্টেন্ট না লিটারেচার। তাহলে এই যে অল্প কয়েকটা টপিক, মেডিকেল থেকেও আমাদের কৃষিতে ইংলিশে অনেক কম আসে, ইংলিশের টপিকগুলো অনেক সহজ। তাহলে আমি কি করব, আবার তোমাদের একটু রিভিশন দেয় দিই, কি টপিক আমাদের পড়তে হবে বাচ্চারা। প্রথমত পার্টস অফ স্পিচ, তারপরে হচ্ছে আমাদের নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্বটা একটু ব্রড করে পড়বো। তারপরে প্রিপোজিশন, দেন হচ্ছে আমরা টেন্সটা পড়বো, টেন্সের 12টা রুলস খুব ভালো করে পড়ে ফেলবো, সাথে রাইট ফর্ম অফ ভার্বটা পড়বো। এরপরে আমরা কি পড়বো, এরপরে আমরা ভয়েস থেকে একটা আসে, সহজ একদম, ছোটবেলায় পড়ছো। তারপরে ন্যারেশন থেকে একটা কোশ্চেন আসে, এবং আমাদের সিনোনিম অ্যান্টোনিম এগুলা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, স্পেলিং, বিসিএস মেডিকেল ডেন্টালের কোশ্চেন সলভ করলে, কৃষির কোশ্চেন সলভ করলে এনাফ, এর বাইরে আসলে আমাদের দরকার নাই, ঠিক আছে? তাহলে এইটুকু হলো আমাদের মোটামুটি একটা আইডিয়া যে আমরা কি তোমার হচ্ছে কিভাবে পড়বো। এখন আমি যদি বলি যে আপু আপনি এত কিছু বললেন, আমার হাতে সময় নাই, কি করব? শেষ একটা মুহূর্ত আমার 1 সপ্তাহের ভিতর আমার কি করা উচিত, বা 15 দিন আছে আমার হাতে, আমি আসলে কি করব? আমি আপনার 7-8 পাইতে চাই না, আমি 6 পাইতে চাই, বা 8-9 পাইতে চাই না, আমি 6 থেকে 7 পাইতে চাই। এই 6 থেকে 7 পাওয়ার একটা সিক্রেট রেসিপি বলে দেন আপু। 6 থেকে 7 পাওয়ার সিক্রেট রেসিপি জানতে চাও বাচ্চারা? কিভাবে কৃষিতে 6 থেকে 7 পাওয়া যায়, এটা কি জানতে চাই কিনা? সবাই একটু হাত তুলতে হবে যে হ্যাঁ আপু আমি জানতে চাই। 6 থেকে 7 পাওয়া যায় কিভাবে, এটা কি জানতে চাও? আমি এতক্ষণ বললাম হচ্ছে 8-9 পাওয়ার থিওরি। 8-9 পাওয়ার থিওরি যদি কেউ অ্যাপ্লাই করতে সময় না পাও, বা এতদিন ইংলিশ টাচই না করে যাও, তাহলে তোমার লাস্ট একটা অপশন কি জানো? লাস্ট একটা অপশন হচ্ছে আমরা শুধুমাত্র কি করব বলো তো, 6 থেকে 7 পাওয়ার জন্য শুধুমাত্র বিসিএস এর প্রশ্নগুলো ব্যাখ্যা সহ পড়বো। শুধুমাত্র বিসিএস এর প্রশ্ন ব্যাখ্যা সহ পড়ার পরে তুমি দেখবা তুমি এই বিসিএস এর থেকেই তুমি মেডিকেল, ম্যাথ, ড্যাট
এবং প্রিভিয়াসের কৃষি কোশ্চেন, কৃষি যেগুলো আসছে সবই পেরে যাচ্ছ। তোমার প্রথম কাজ হচ্ছে বিসিএস এ যে আসা, কয়েকটা বিসিএস আছে আমাদের, 10তম বিসিএস থেকে 45তম বিসিএস ধরলাম, এই 10তম বিসিএস থেকে 45তম বিসিএস এ 35টা বিসিএস এর মধ্যে আমাদের প্রায় 1000-এর মতো কোশ্চেন আছে। এই 1000 কোশ্চেন যদি কেউ ব্যাখ্যা সহ সলভ করে যেতে পারো তাহলে তোমার আসলে 6-7 পাওয়া পসিবল, এবং আশেপাশে আরও কোশ্চেনগুলো তোমার কমন পড়ে যাবে, দেখবা সবই রিপিট হচ্ছে। তাই টেনশনের কিছু নাই, যদি কেউ আমার ওই থিওরিটা ফলো করো তাহলে সে 8-9 পাবা। আর যদি কেউ ভাবো যে আমি 6-7 পেতে চাই তাহলে অবশ্যই তোমার বিসিএস এ সবগুলো প্রশ্ন সলভ করতে হবে। এখন কেউ বলবো আপু 1000 কোশ্চেন, আল্লাহ রে, ওই 1000 কোশ্চেনের ভিতরে 500 কোশ্চেন হচ্ছে ইউনিক আর বাকি 500 কোশ্চেন হচ্ছে রিপিট, বুঝছো? 500 না, 300 কোশ্চেন হচ্ছে ইউনিক কোশ্চেন, আর বাকি সবগুলাই ঘুরায় পেঁচায় ব্যাখ্যা থেকে বা এখান থেকে ওখান থেকে ঘুরে পেঁচায় প্রশ্ন। এই কয়টা কোশ্চেন তো তোমার সলভ করতেই হবে, খুব বেশি না কিন্তু। তাহলে এইটুকু হলে কিন্তু আমরা আসলে 6 থেকে 7 পেয়ে যাই। তাহলে যাদের টেনশন হচ্ছে যে আপু আমার আসলে খুবই টেনশন হচ্ছে আমি আসলে ইংলিশে ভালো করতে পারবো কিনা, তাদের জন্য আমার একটাই কোশ্চেন যে এত বছর কিছুই পড়ো না, ইংলিশ কিছুই পারো না, তারা শুধুমাত্র বিসিএস এর কোশ্চেনগুলো খুব ভালো করে ব্যাখ্যা সহ সলভ করো। একদম ব্যাখ্যা সহ পড়তে হবে, কিন্তু অ্যান্সার মুখস্থ করা যাবে না। ব্যাখ্যা সহ সলভ করার পরে তুমি মেডিকেল, ডেন্টাল এবং কৃষিতে আসা যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো একবার চোখ বুলাও, দেখবা বিসিএস এ সলভ করার পরে মেডিকেল, ডেন্টাল আর কৃষিতে সব কোশ্চেন রিপিট, সব হচ্ছে তুমি পারতেছো, ব্যাখ্যা সহ পারতেছো, বুঝতেছো। তখন তোমার ভিতরে কনফিডেন্ট গ্রো করে যাবে, তখন মনে হবে যে আরো বাদ বাকি কিছু যদি সলভ করি ভাল লাগে, তখন কনফিডেন্ট চলে আসলে, 6-7-এর কনফিডেন্ট চলে আসলে তার আর বাকি 1-2 এমনি হয়ে যায়। বাকি 1-2 তুমি সারা বছর যে ইংলিশ পড়ছো না, তোমার সর্বোচ্চ 3 দিন সময় দিবা তুমি টানা, যদি করতে চাও, পড়তে চাও, টানা 3 দিন সময় দিয়ে সলভগুলা করো, খালি দিবা তোমার কাছে কত সহজ হয়ে গেছে। এটা হচ্ছে একটা সিস্টেম। চলো আমরা কিছু প্রশ্ন সলভ করি, হ্যাঁ, দেখি আমাদের ভাল লাগে কিনা। তোমাদের কিছু প্রশ্ন সলভ করাই দেখি ভাল লাগে কিনা। দেখো, রেসপেক্ট ইউর টিচার, এখানে আমাদের ইজ এন এক্সাম্পল অফ কি, রেসপেক্ট ইউর টিচার, তোমার শিক্ষককে সম্মান করো। দেখো, শিক্ষককে কিন্তু সম্মান করা উচিত। তুমি আজকে আফসানাপুর ক্লাস করলা, 2 দিন পরে আফসানাপুর কোন একটা পোস্টে যে একটা হাবিজাবি কমেন্ট করে চলে গেলা, এটা কিন্তু হবে না। তুমি একদিন কারো ক্লাস করেছো মানে তুমি তার টিচার, তাকে রেসপেক্ট দেওয়া তোমার দায়িত্ব, না তুমি তার স্টুডেন্ট, তাকে রেসপেক্ট দেওয়া তোমার দায়িত্ব, বুঝছো? তুমি যদি তাকে রেসপেক্ট না দিতে পারো আসলে তুমি জীবনে রেসপেক্ট পাবা না। এই জন্য এটাই সবার প্রথমে দিয়েছি, রেসপেক্ট ইউর টিচার। এখানে আমাদের আসলে রেসপেক্টটা কি বলো তো বাচ্চারা? রেসপেক্ট হচ্ছে একটা ভার্ব, তাই না? রেসপেক্ট, শ্রদ্ধা করা। রেসপেক্ট হচ্ছে শ্রদ্ধা করা বোঝায়। তাহলে কোনো সেন্টেন্স যদি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে সেটা কি সেন্টেন্স? কোনো সেন্টেন্স যদি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে সেটা কি সেন্টেন্স? বাচ্চারা তাড়াতাড়ি বলো। কোনো সেন্টেন্স যদি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এখন আমি যদি এখানে অন্য একটা সেন্টেন্স দিয়ে বলতাম কি সেন্টেন্স, তুমি কিন্তু পারতাম। আমি যদি বলতাম মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমার সহায় হোক, তাহলে অ্যান্সার কি হইতো? আমি যদি এখানে রেসপেক্ট ইউ টিচার না বলে বলতাম মে আল্লাহ হেল্প ইউ, তাহলে অ্যান্সার কি হইতো বাচ্চারা? তাহলে অ্যান্সারটা কিন্তু হয়ে যেত আমাদের অপটেটিভ সেন্টেন্স, তাই না? আবার আমি যদি বলতাম যে ওপেন দ্য ডোর, অ্যান্সার কি হইতো? যদি ওপেন দ্য ডোর থাকতো এখানে, ওপেন দ্য ডোর থাকলে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সই হইতো, তাই না? ইম্পারেটিভ সেন্টেন্সই হইতো। এখানে আবার ইম্পারেটিভ সেন্টেন্সের ব্যাপার আছে। ইম্পারেটিভ সেন্টেন্স শুধুমাত্র ভার্ব দ্বারাই শুরু হয় না, ইম্পারেটিভ সেন্টেন্স লেট দ্বারাও শুরু হয়। যদি লেট মি গো আউট বা লেট মি টাইপের বা লেট হিম টাইপের কিছু থাকে সেন্টেন্সের শুরুতে, তাহলে তুমি মনে করবা যে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স সম্পর্কে আসলে আমরা কি জানি? এক্সক্লেমেটরি মানে আশ্চর্য, হুররা উই হ্যাভ ওন দ্য গেম, বা হুররা আমরা চান্স পেয়ে গেছি, মানে এরকম টাইপের যে ব্যাপারগুলো আছে আর কি, আনন্দ টাইপের। বা এলাস শব্দ দেওয়া থাকে, বা হাই হাই, ফি ফি সি সি, এই টাইপের কিছু দেওয়া থাকে এবং একটা আশ্চর্যবোধক চিহ্ন থাকে, দেখেই তুমি বুঝবা যে সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। বা হোয়াট এ প্রিটি গার্ল, কি সুন্দর একটা মেয়ে, এরকম টাইপের কথাবার্তা আমরা বলি না, এই টাইপের ব্যাপারগুলো আর কি। আর অ্যাসারেটিভ তো হ্যাঁ বোধক, অ্যাসারেটিভের মধ্যে আমরা তোমার হ্যাঁ বোধক না বোধক দুইটাই পাই। অ্যাসারেটিভ সেন্টেন্সটা নর্মালি দেখলে চিনতে পারে বাচ্চারা। তাহলে একটা প্রশ্ন সলভ হয়ে গেছে, এবার তারপরে আমি কোশ্চেনে যাই। ইম্পারেটিভ সেন্টেন্স হয়েছে, তোমাদের অ্যান্সার হয়েছে, একদমই সহজ না? তোমরা বলবো আল্লাহ কি বাচ্চাদের মতো করে পড়াচ্ছে আপু। আসলে প্রশ্ন বাচ্চাদের মতোই আসছে। ইংলিশের প্রশ্ন খুব বেশি কঠিন না, বাকি কোশ্চেনগুলো তোমরা দেখো, তোমাদের কাছে ভালো লাগবে। মেক দ্য সেন্টেন্স প্যাসিভ, হু রোট দিস। আমি বলছিলাম যে বয় চেঞ্জ থেকে কোশ্চেন আসে এবং হো হো টাইপের প্রশ্ন আসে। দেখো হো আছে, হো থাকলে চোখ বুঝে কি বলবো আমরা? হো থাকলে চোখ বুঝে কি বসবে? হো থাকলে চোখ বুঝে কি বসবে বাচ্চারা? হো থাকলেই চোখ বুঝে বাই হোম বসে যাবে। হো থাকলেই চোখ বুঝে বাই হোম বসে যাবে, এবং এত সহজ কোশ্চেন। হো থাকলেই চোখ বুঝে কি বসে যাবে? হো থাকলেই চোখ বুঝে বাই হোম বসে যাবে। দেখো তাড়াতাড়ি
কোশ্চেন দেখে যে আল্লাহ হলে প্রশ্ন আসছে, আপুতে বলছে বাই হোম, তারটাই দাগাতে যাও, বাই হোম তারটাই দাগানো শেষ, তুমি আল্লাহ এটা তো বাই হোম না, আল্লাহ কি করছি আমি, জানা একটা প্রশ্ন এমন করলাম। এই আফসোসে বাকি প্রশ্ন পরীক্ষা খারাপ হবে, তাই এত এক্সাইটেড হওয়া যাবে না। ক্লাসে এক্সাইটেড থাকো ঠিক আছে, পরীক্ষার হলে মাথা ঠান্ডা রেখে এক্সাইটমেন্টটাকে কন্ট্রোল করে মাথাটাকে কাজে লাগাইতে হবে, ঠিক আছে? তাহলে হো আছে কি দিব আমরা, দেবো বাই হোম আলো তো একটাই আছে, এটাই তো হওয়ার সম্ভাবনা বেশি, তাই না? এটাই হবে। কিন্তু তারপর রোড আছে, রোড কোন টেন্সে আছে, রোডটা কোন টেন্সে আছে তাড়াতাড়ি বলো তো, রোডটা কোন টেন্সে আছে, রোডটা কোন টেন্সে আছে বলো তো বাচ্চারা, রোডটা আছে পাস্ট টেন্সে, তাই না? রোড যেহেতু পাস্ট টেন্সে আছে তাই আমাদের এই জায়গায় ইজ না হয় ওয়াজ হবে, কি হবে বলো তো, ওয়াজ হবে, ইজ হবে না, এই জায়গায় কি হবে, ওয়াজ হবে, ওয়াজ। এবং দিস আছে লাস্টের দিসটা সামনে চলে আসবে, আর আমাদের ভার্বটা V3 ফর্মে চলে যাবে। ভার্বটা কোন ফর্মে চলে যাবে বলো তো, পাস্ট পার্টিসিপল ফর্মে চলে যাবে। রাইট, রোড, রিটেন, পড়ছো না? ডো, ডিড, ডান, তারপর হচ্ছে গো, ওয়েন্ট, গান, এটা বের পড়ছো না তোমরা? ওইরকমই আসলে রাইট, রোড, রিটেন, ওই আমাদের রিটেন হয়েছে। তাহলে অ্যান্সারটা কি হবে বলো তো, বাই হোম ওয়াজ দিস রিটেন, বাই হোম ওয়াজ দিস রিটেন, ঠিক আছে? তাহলে এরকম কোশ্চেন কমন পড়ে গেলে খুব বেশি এক্সাইটেড হওয়া যাবে না, ইয়েস ইয়েস এরকম করা যাবে না পরীক্ষার হলে। আমি দেখতাম অনেকে আশেপাশে কোশ্চেন কমন ইয়েস ইয়েস এরকম করে, কি রে ভাই ইয়েস ইয়েস কি, মানে দেখে আমার হাসিও পাইতো। পরে দেখতাম যে তারা বেশি ভুল করে। তো পরীক্ষার হলে যে ইয়েস ইয়েস করা যাবে না, পরীক্ষার হলে যে কোশ্চেন কমন পড়ছে মানে স্যাটিসফাইড তো তুমি, কোশ্চেন কমন পড়ছে ওকে, তুমি সুন্দর মতো মাথা ঠান্ডা রেখে দাগাবা। অনেক ইজি কোশ্চেন আসলে ভুল করে বাচ্চারা বেশি, এটার একটা কারণ, যাহলে এত ইজি আসছে তাড়াতাড়ি করে দাগাতে যায়, ভুল টুল দাগায় ফেলে, আবার সিরিয়াল মেনটেন করে না। তো আমার কাছে মনে হয় তোমাদের একটু সিরিয়াল মেনটেন করা উচিত, এরকম ইয়েস টিয়েস না করে পরীক্ষার হলে সুন্দর করে দাগাবা, ঠিক আছে? ওকে, আচ্ছা আচ্ছা। তারপরে দেখি আমাদের পরের কোশ্চেনটা কি আছে, হ্যাঁ বাই হোম, তুমি যেটা অ্যান্সার দিছিলে বাই হোম হয়েছে, বুঝছো? তোমাদের অ্যান্সার বাই হোম ঠিক আছে। তারপরে দেখি কি আছে আমাদের, হি বট মি এ রিং, সে আমার জন্য একটা রিং কিনেছিল। সে কে কিনেছিল? আমি, এই যে দেখো আমার কিন্তু অনেকগুলো রিং আছে, তো তোমরা যদি চান্স পেয়ে যাও, তারপর মেয়ের আমার সাথে দেখা করতে আসলে আমি তোমাদের রিং দিব। হ্যাঁ, আমার কাছে অনেকগুলো ডায়মন্ডের রিং আছে। আসলে ডায়মন্ডের রিং বলতে ডায়মন্ড ওয়ার্ল্ডের রিং তো ফেক বের হয়েছে, তাই না? তাহলে সেই হিসেবে আমার কাছে যে রিংগুলো আছে সেগুলো আমি ডায়মন্ড বলে চালাই দিতে পারি। এবার দেখো কি বলছে, হি বট মি এ রিং। ওকে, এখানে তাহলে কি হবে, এটা তো পাস্ট টেন্সে আছে, তাই না? ওকে, আমাদের কি করতে হবে, অবজেক্টকে সাবজেক্টে আনতে হবে। তাহলে এ রিংটা সামনে আসবে, সবটাতেই তো এ রিং সামনে। আচ্ছা ঠিক আছে, এ রিং সামনে আসবে, তাহলে বট আছে পাস্ট টেন্সে আছে, যেহেতু V2 ফর্মে আছে, তাহলে ওয়াজ হবে, ওয়াজ। তাহলে ইজ আলা দুইটা আগেই কেটে দিই। তাহলে আমাদের কথাবার্তা চলবে এখন BRD নিয়ে। ওয়াজ বট, তারপর কি হবে দেখি তো, এ রিং ওয়াজ বট, ঠিক আছে? বট টু মি বাই হিম নাকি ফর মি? আসলে বটের পরে টু বসবে না, বটের পরে ফর বসবে, এটা হচ্ছে আমাদের মেইন কথা। এই বটের পরে টু বসে না বটের পরে ফর বসে, এটা পারার জন্য তোমার আসলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সম্পর্কে একটু আইডিয়া থাকা উচিত। বটের পরে টু বসে না বটের পরে ফর বসে, এটা পাওয়ার জন্য আসলে তোমার কি করা উচিত, তোমার একটু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়া উচিত, বুঝছো? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে কোন শব্দের পরে কি বসে সেটা। হ্যাঁ, একজন বলছো যে রিং পাওয়ার জন্য হলেও পড়তে হবে, অবশ্যই আমার কাছ থেকে গিফট পাওয়ার জন্য হলেও তো কিন্তু তোমার পড়তে হবে। মেডিকেল স্টুডেন্ট যারা, মূলত আমি এত বছর মেডিকেল অ্যাডমিশন টেস্ট নিয়ে কাজ করেছি, তো মেডিকেল অ্যাডমিশন টেস্টে যারা চান্স পায় ওরা আমার কাছ থেকে ক্রেস্ট পায়, অনেক কিছু গিফট পায়, ওদের আমি ঘুরাইতেও নিয়ে যাই, যাদের ভাগ্যে থাকে আর কি। সবাইকে না নিতে পারলেও কেউ তো অবশ্যই যেতে পারে। তো তোমরাও চান্স পেলে তোমাদের সাথে মিট করবো, তোমাদেরও ঘুরাইতে নিয়ে যাব, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে বলো তো? অ্যান্সারটা হচ্ছে ডি হবে, ডি। দেখি তো, আল্লাহ দেখছো এখানে অ্যান্সারটা কি আছে, আসলে বটের পরে ফরও বসে, বটের পরে কিন্তু টুও বসে। এখন আমার জন্য কিছু কেনা, এই টাইপের কিছু টাইপে তোমার বটের পরে টুই হবে। এটা অ্যান্সারটা কি হয়েছে দেখো তো, এইটার অ্যান্সারটা কিন্তু টু হয়েছে। এই যে দেখছো, অতি উৎসাহ নিয়ে এরকম করে দাগানো যাবে না, এটা অ্যান্সার টু। এরপর দেখি আমরা হি ইজ রাইটিং এ পোয়েম। আচ্ছা, হি ইজ রাইটিং এ পোয়েম, এটাও একটা বয়েস। দেখো এ পোয়েম, আমরা কি করব, পাকে মাথা করে দিব, তাই না? তাহলে যে হচ্ছে পা, তাহলে এ পয়েমকে সামনে নিয়ে আসি। এ পয়েম কিন্তু আমাদের কোথায় চলে আসছে, আচ্ছা এ পয়েম কোথায় চলে আসছে, আচ্ছা হ্যাঁ, নিরুপম রায় বলছে বি হবে, টু মি হয় অলওয়েজ। হ্যাঁ, মির জন্য হলে টু মি হয় টাইপের। তার মানে এই যে একটু আমাদের খেয়াল রাখা লাগবে ব্যাপারটা। সবাই কিন্তু আমরা ফর দিয়ে দিছিলাম, পরীক্ষার হলে কিন্তু এই ভুল করা যাবে না, ছোট ছোট ভুলের জন্য আমাদের চান্স মিস হয়। যাই হোক, আমাদের এখানে কি আছে, হি ইজ রাইটিং এ পোয়েম, তাহলে এখানে এ পোয়েমটাকে সামনে আনলাম, সবটাইতে তো এই পোয়েম। আচ্ছা, ইজ রাইটিং আছে,
ইজ রাইটিং, দ্যাট মিনস আমাদের কন্টিনিউয়াস টেন্সে আছে, তাহলে ইজ থাকলে তো বিং হয়, ইজ রাইটিং আইএনজি যুক্ত থাকলে তো বিং হয়। এই দুইটার মধ্যে কোনোটাতে বিং আছে, চারটা না, এটাতে কোনো বিং নাই, এটা তো বিং নাই, তাহলে আমাদের কাজ হচ্ছে এই দুইটা নিয়ে, তাই না, এই দুইটা নিয়ে। ওকে, তাহলে আমাদের এখন বিং হওয়ার পরে আমাদের এই জায়গাতে ভার্বটা কোন ফর্মে যাবে বাচ্চারা, ভার্বটা কোন ফর্মে যাবে, ভার্বটা কিন্তু V3 ফর্মে যাবে। ভার্বটা কোন ফর্মে যায়, ভার্বটা কিন্তু আমাদের অবশ্যই V3 ফর্মে যায়। একটু আগে দেখলাম না রাইট রোড রিটেন, সেই রাইট রোড রিটেন জানলে এখানেও পারার কথা। দেখছো রিপিট, এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, তোমাদের কৃষির কোশ্চেন, এগুলো মেডিকেল ডেন্টাল বিশেষ কিছু কোশ্চেন, আমি কৃষির কোশ্চেন নিয়ে আসছি আজকে, এটাই টাইপ করাইলাম বিকাল থেকে, এতক্ষণ টাইপ করাই তারপর তোমাদের ক্লাস রেডি করছি। তাহলে এখানে কি হয়েছে, আমাদের অ্যান্সারটা কিন্তু ডি হবে। অ্যান্সারটা কি হবে তাড়াতাড়ি বলো তো, অ্যান্সারটা কিন্তু ডি হবে, অ্যান্সারটা ডি হবে। ওকে, অ্যান্সার কিন্তু ডি, দেখছো কত ইজি। তারপরে দেখি আমাদের চেঞ্জ দ্য ভয়েস, হো প্ল্যান্টেড দিস ট্রি হেয়ার, মানে কে এখানে এই গাছটা বুনেছে, আবার সেই হো থাকলে কি দিব, হো থাকলে কি দিব তাড়াতাড়ি বলতে হবে, হো থাকলে কি দিব বাচ্চারা, হো থাকলে কিন্তু আমি বাই হোম দিয়ে দিব, হো থাকলে বাই হোম। ওকে, দেখি চেক করে, এটাতে তো বাই হোম নেই, আগেই ফালাই দিলাম, আমার কিন্তু 25% কাজ শেষ, আমার বাকি 75% কাজ করতে হবে। হো বাই হোম, ওকে বাই হোম, ওকে বাই হোম, ওকে। বলছে হো প্ল্যান্টেড, প্ল্যান্টেড মিন্স কোন টেন্সে আছে, প্ল্যান্টেড মিন্স কোন টেন্সে আছে বাচ্চারা, V2 তে আছে। যেহেতু প্ল্যান্টেড মিন্স V2 তে আছে, তাহলে বাই হোম, বাই হোম, বাই হোমের পরে কি বসবে আসলে, বাই হোম ওয়াজ দিস ট্রি আসবে, তাই না, বাই হোম দা ট্রি হবে না, দা ট্রি না, আমাদের আছে দিস ট্রি, তাহলে দিস ট্রি, দা ট্রি দুইটাই কাটা, তিনটেই তো চলে গেল, এটা তো দা ট্রি, এটা তো দা ট্রি, তাহলে অ্যান্সারটা আমাদের কোনটাতে যাচ্ছে, অ্যান্সারটা আমাদের সিতে চলে গেল না। একটু মাথা খাটাইলেই হয়ে যাবে, হালকা মাথা খাটাইলেই চান্স পাওয়া যাবে কৃষিতে, খুব বেশি কঠিন কোশ্চেন আমি আসতে দেখি নাই, হালকা মাথাটা একটু খাটাইতে হবে। অ্যান্সারটা আমাদের কি বলো তো, অ্যান্সারটা কিন্তু আমাদের সি, বাই হোম ওয়াজ দিস ট্রি প্ল্যান্টেড, ঠিক আছে। ওকে, হেয়ার এরপরে কি আছে দেখো, হো উইল পে হিম, হো উইল পে হিম, আবারও সেই হো, তার মানে এই কোশ্চেন কিন্তু প্রতিটা বিসিএস এর মধ্যে আমি প্রতিটা কৃষি কোশ্চেন আমি দেখছি যে হো রিলেটেড প্রশ্নই আসছে বেশি, তার মানে একটা রুলস কিন্তু ভালো করে পড়ে যাও, আর কিছু না পড়লে এটা পড়ে যাও। হো উইল পে, হো মানে বাই হোম, বাই হোম খুঁজে বের করো তো, একদম সহজ একটা কোশ্চেন, একটা ছোট বাচ্চাও পারবে। একটা 5-এর বাচ্চাকে আমি যদি বলি যে হো থাকলে বাই হোম খুঁজবা, এখন এই প্রশ্নটা দিয়ে যদি বলি দেখো তো কোনটা হবে অ্যান্সার, ও বলবে ওকে হো আছে, তাহলে এখানে তো বাই হোম নাই কাটা, বাই হোম নাই কাটা, হোম বাই হোম নাই কাটা, তাহলে অ্যান্সার কি হইলো, একদম ছোট বাচ্চাদের মতো কোশ্চেন আসে না বাচ্চারা, এটা কি হবে অ্যান্সার, অ্যান্সার কিন্তু ডি হবে, অ্যান্সার কিন্তু ডি হবে। ওকে, এটার অ্যান্সার ডি হবে। তারপর কি হবে অ্যান্সার, অ্যান্সার কিন্তু ডি হয়ে গেছে। হি টক্স অ্যাজ ইফ, এটা হবে অ্যাজ ইফ, আসিফ, তাই না, অ্যাজ ইফ মানে আসিফ। ওকে, এখানে আসিফ আছে, যদি আসিফ থাকে সবসময় আমাদের এখানে V2 হয়ে যায়, আসিফ থাকলে V2 ভার্ব, আসিফ থাকলে কি হবে বলো তো, আসিফ থাকলে এই ভার্বটা হবে V2, আসিফ থাকলে এই ভার্বটা হবে V2। ওকে, তাহলে হি টক্স অ্যাজ ইফ হি ড্যাশ এ ফুল, সে এমন ভাবে কথা বলে মানে সে একটা বোকা, এই টাইপের কিছু, বুঝছো। তাহলে এখানে আমাদের ওয়াজ না হয়, এটাই ব্যতিক্রম, এখানে ওয়ার হবে অ্যান্সার সব সময়। অ্যাজ ইফ আই ওয়ার এ কিং, আমি যদি কিং হতাম, বা অ্যাজ ইফ আই ওয়ার এ কুইন, আমি যদি রানী হতাম, এই টাইপের কথাবার্তাটি অকল্পনীয়, যেটা কল্পনীয় আর কি, কল্পনার ভিতরে আসে অনেক সময় এই টাইপের ব্যাপার স্যাপার। যাই হোক, আমি যদি সারা ঢাকা শহর কিনে ফেলতে পারতাম, আমি যদি তোমাদের কি বলে ফিজিক্স হান্টার ভাইয়ের পুরো ফিজিক্স হান্টার গ্রুপটা নিয়ে নিতে পারতাম, এই টাইপের চিন্তাভাবনা, বুঝছো। তো এই টাইপের চিন্তাভাবনা যেগুলো অসম্ভব চিন্তাভাবনা, সেটাতে আমরা কি বসাবো, সেটাতে আমরা ডি বসাবো। তোমাদের সুমন ভাই এখন ভয় পাওয়া যাবে, আল্লাহ আফসানা আপু আমার গ্রুপ নিয়ে যেতে চায়। আচ্ছা, তাহলে দেখো এই টাইপের ব্যাপার স্যাপার আসলে আমরা কি দিব, ওয়্যার দেবে এখানে, ঠিক আছে। ওকে, তারপরে আই স এ বার্ড ড্যাশ ইন, ওকে, আই স এ বার্ড ড্যাশ, এখানে সামথিং কিছু আসছে আর কি, হ্যাঁ। যাই হোক, আই স, এখানে স কোন ভার্ব বলো তো, স কিন্তু এখানে প্রিন্সিপাল ভার্ব। আই স এ ভার্ব, আমি একটা ভার্ব দেখেছিলাম, সরি আই স এ বার্ড, আমি একটা পাখি দেখেছিলাম, আই স এ বার্ড, আমি একটা পাখি দেখেছিলাম, ড্যাশ ইন দ্য ফন্ট বা কিছু একটা কিছু হবে আর কি, কোনো একটা ইন দ্য গার্ডেন হবে কিছু একটা, হ্যাঁ। এখন কথা হচ্ছে এই জায়গাতে কি হবে, এই জায়গাতে কি টু সিট হবে, নাকি স্যাট হবে, নাকি সিটিং হবে, নাকি ইজ সিটিং হবে। এখন ব্যাপারটা হচ্ছে একটা সেন্টেন্সের ভিতরে
যদি পরপর দুইটা ভার্ব আসে, একটা সেন্টেন্স এটাই তো প্রিন্সিপাল ভার্ব, একটা সেন্টেন্স এটাই তো প্রিন্সিপাল ভার্ব, একটা সেন্টেন্সে যদি পরপর দুইটা ভার্ব আসে তাহলে পরবর্তী ভার্বটাতে আইএনজি যুক্ত হয়। মাথায় রাখো এটা, একটা সেন্টেন্সে যদি দুইটা ভার্ব আসে তাহলে পরবর্তী ভার্বটাতে কি হয়, একটা সেন্টেন্সে যদি দুইটা ভার্ব আসে তাহলে পরবর্তী ভার্বটাতে কি হয়, তাহলে পরবর্তী ভার্বটাতে কিন্তু আইএনজি যুক্ত হয়। তাহলে অ্যান্সারটা কি হবে বাচ্চারা, অ্যান্সারটা কিন্তু সেটিং হবে। একটা সুন্দর ইজি একটা রুলস, একটা সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে পরবর্তীতে আইএনজি, সবাই জানো না, একদম সবাই জানা কোশ্চেনই আসে পরীক্ষাতে, একদম সহজ সহজ কোশ্চেন, এত টেনশন করো না তোমরা। তো ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অফ দ্য সেন্টেন্স, হি গট ইউজ টু ড্যাশ, ইউজ টু ড্যাশ ক্রিকেট ইন দ্য মর্নিং। আচ্ছা এখানে দেখো গট ইউজ টু বা এই যে ইউজ টু রিলেটেড কিছু যদি আমরা বোঝাই তাহলে অতীতকালে 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 অতীতকালের রেগুলারিটি বোঝায়। অতীতকালে কি বোঝায়, রেগুলারিটি, অতীতকালে রেগুলারিটি বোঝায়। অতীতকালে রেগুলারিটি বোঝাইলে আসলে আমাদের আইএনজি যুক্ত বসে, শব্দ বসে। তোমরা অনেকে ভাবতে পারো যে টুর পরে আপু ভার্বের বেস ফর্ম বসান, টুর পরে আসলে এখানে ভার্বের বেস ফর্ম হবে না, টু তো একা না, টু হচ্ছে গট ইউজ টু। আর ইউজ টু যদি হয়, ইউজ টু হলে কি হবে আমাদের, ইউজ টু হলে কিন্তু এখানে আইএনজি যুক্ত হবে। ইউজ টু হলে এখানে কি বসবে বাচ্চারা, আইএনজি যুক্ত হবে, দ্যাট মিন্স প্লেইং হবে। ইউজ টু হলে এখানে কিন্তু আইএনজি যুক্ত হবে, দ্যাট মিন্স প্লেইং হবে। তোমরা কৃষির প্রিপারেশন ভালো করে শেষ করো, ভালো করে পরীক্ষা দাও, তারপর সেকেন্ডে মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু জিকে ইংলিশের হেল্প নিতে আফসানা আপুর কাছে নক দিতে পারো। আচ্ছা তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে বলো তো, অ্যান্সারটা কিন্তু আমাদের হবে ডি, অ্যান্সারটা হবে ডি, ঠিক আছে, প্লেইং হবে। অ্যান্সারটা কি হবে বাচ্চারা, অ্যান্সারটা কিন্তু ডি হবে, প্লেইংই হবে। এরপরে হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের কোনটা কারেক্ট, আই হ্যাড লেফট বিফোর আই কেম, তারপর হি লেফট বিফোর আই হ্যাড কাম, ওকে, হি হ্যাড লেফট বিফোর আই হ্যাড কাম, তারপরে হি লেফট বিফোর আই কেম। কিরকম কিরকম কোশ্চেন তাই না, কিন্তু এটা হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল আর কি, তো এখানে পারফেক্ট আর কি, ঠিক আছে, পাস্ট পারফেক্ট। এটার ক্ষেত্রে আমাদের বিফোর আর আফটারের একটা ব্যাপার আছে। বিফোর আর আফটার শব্দের অর্থ কি সেটা আগে আমরা জানি। বিফোর শব্দের অর্থ হচ্ছে পূর্বে, আর আফটার শব্দের অর্থ হচ্ছে পরে, তাই না। বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স, আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড প্লাস V3, বুঝছো, হ্যাড প্লাস ভার্বের V3 ফর্ম। তাহলে আমাদের বিফোর আছে, বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, তাহলে হ্যাড প্লাস V3। আমরা একটু দেখি বিফোরের পূর্বে হ্যাড প্লাস V3 কই আছে, বিফোরের পূর্বে হ্যাড প্লাস V3, বিফোরের পূর্বে হ্যাড নাই কাটা, বিফোরের পূর্বে হ্যাড নাই কাটা, গেল আমার 50%, থাকলো আমার 50%। বিফোরের পূর্বে হ্যাড প্লাস V3, এটাতেও হ্যাড প্লাস V3, এটাতেও হ্যাড প্লাস V3। এখন আমি নিব কোনটা অ্যান্সার, এটাতেও আবার হ্যাড প্লাস V3, অর্থাৎ বিফোরের পূর্বেও হ্যাড প্লাস V3, বিফোরের পরেও হ্যাড প্লাস V3, বেশি মাতবরও দিলাম কেটে। অ্যান্সার নিব কোনটা তাইলে আমার, বলো তো বাচ্চা না, দ্রুত বল অ্যান্সার কি হবে, দ্রুত বল অ্যান্সার কি হবে। একজন বলছে আবির হোসেন বলছে বিসমিল্লাহ, দিলাম সি। আসলে যে বিসমিল্লাহ বলে সি দিছো সে কিন্তু ভুল করছো, কারণ এই জন্য মাথা ঠান্ডা রাখতে হবে বাচ্চারা। ক্লাসে এক্সাইটেড থাকো সমস্যা নাই, কিন্তু পরীক্ষার হলে তোমার এক্সাইটমেন্ট যাতে কন্ট্রোলে থাকে। কন্ট্রোলে না থাকলে এই যে দিব সি, তারই হয়ে যাবে চান্স, না তার চান্স হবে না, বুঝছো, যে সি দিবে তার চান্স হবে না। অ্যান্সার কি হবে, আমাদের অ্যান্সার কিন্তু এ হবে, ঠিক আছে, ওকে। তাহলে আমরা কিন্তু হি হ্যাড লেফট বিফোর আই কাম হবে, এখানে অ্যান্সারটা কি, এই অ্যান্সার হচ্ছে এ, হি হ্যাড লেফট বিফোর আই কাম। তাহলে এখানে যারা সি দিছিল তারা কিন্তু চান্স পেয়ে গেছো, কোথায়, কৃষির সিটের বাইরে, বুঝছো, সিট সব শেষ, তুমি সেখানে আসো। তার মানে মাথা ঠান্ডা রাখতে হবে, খুব বেশি এক্সাইটেড হওয়া যাবে না। তাহলে আমরা একটা রুলস মাথায় রাখবো, সেটা হচ্ছে বিফোর আর আফটার যখন একটা সেন্টেন্সে দেখবো তখন বিফোরের পূর্বে আমরা পাস্ট পারফেক্ট চিন্তা করব এবং আফটারের পরে আমরা পাস্ট পারফেক্ট চিন্তা করব। সেই হিসেবে আমরা চিন্তা যদি করি বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, এটার ক্ষেত্রেও দেখতেছি বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট এবং সিতেও দেখতেছি আমরা বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট আছে। কিন্তু পরবর্তীতে দেখলাম যে বিফোরের পরে এইটাতে পাস্ট ইনডিফিনিট আর এটাতে আবারও পাস্ট পারফেক্ট, দুই জায়গায় পাস্ট পারফেক্ট হবে না, একটা সাইডে পাস্ট পারফেক্ট হবে। দ্যাট মিনস আমাদের কারেকশন হচ্ছে এ নাম্বার কোশ্চেন, কারেক্ট হচ্ছে এ নাম্বার। তারপরে আই ক্যাম হেয়ার আফটার দ্য রেন, এই যে আবার আফটার চলে আসছে যে রোগী আসিবার পূর্বে ডাক্তার মারা গেল, নাকি ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল। আচ্ছা যাই হোক, এখন দেখো এখানে হচ্ছে হি ক্যাম হেয়ার আফটার দ্য রেন, তাহলে আফটারের পরে হচ্ছে পাস্ট পারফেক্ট,
আফটারের পরে হচ্ছে হ্যাড প্লাস V3, আফটারের পরে হ্যাড প্লাস V3 হবে, আফটারের পরে হ্যাড প্লাস V3, এটাতে হ্যাড নাই দিলাম কাটা, এটাতে হ্যাড নাই দিলাম কাটা, এটাতে হ্যাড নাই দিলাম কাটা, আমার হাতে আছে খালি ডি, অ্যান্সার দিয়ে দিলাম ডি, এই যেরকম করে কাটাকাটি করবা বুঝছো পরীক্ষার হলে। তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা কিন্তু আমাদের ডি হবে। অ্যান্সারটা আমাদের কি হচ্ছে বাচ্চারা? অ্যান্সারটা কিন্তু আমাদের ডি হচ্ছে। দেখছো কত সহজ না? কত সহজ, এত সহজ প্রশ্নে আসে পরীক্ষা হলে ওই যেরকম ভুল করো। এটা আজকে ক্লাসে তো আমরা দেখলাম 3টা প্রশ্ন এরকম আসলো যে আমরা অনেক বেশি এক্সাইটেডের কারণে ভুল করে আসি, তারপরে আমাদের ওয়েটিংয়ে আসে বা মোটামুটি পড়াশোনা করে আমরা চান্স পাই না, একমাত্র পরীক্ষা হলো যে এই বেশি এক্সাইটেড হয়ে যাওয়ার কারণে। এত ইয়েস করা লাগবে না, এক্সাইটেড হওয়া লাগবে না, ঠান্ডা মাথায় পরীক্ষা দিব, ঠিক আছে? ওকে, টিচিং ইজ এ নোবেল প্রফেশন, এই জন্য ডাক্তারি সেরে টিচিং শুরু করছি, নোবেল প্রফেশন। আসলে ডাক্তারিও কিন্তু নোবেল প্রফেশন। দেখো টিচিং ইজ এ নোবেল প্রফেশন, এই টিচিংটা আসলে আমার কি? এখানে টিচিংটা আসলে কি? টিচিংটা কোন জায়গায় বসেছে বাচ্চারা? টিচিংটা কোন জায়গায় বসেছে? টিচিংটা সাবজেক্টের জায়গায় বসেছে। টিচ প্লাস আইএনজি অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি হয়েছে, এটা আমাদের নাউনের জায়গা দখল করেছে। এবং ভার্ব প্লাস আইএনজি যদি নাউনের জায়গা দখল করে, ভার্ব প্লাস আইএনজি যদি নাউনের জায়গা দখল করে, তাহলে কি হবে? সেটাকে আমরা কি বলবো? জিরান্ড বলবো। নাউনের জায়গা যদি দখল করে, ভার্ব প্লাস আইএনজি যদি নাউনের জায়গা দখল করে, তাহলে আমরা তাকে কি বলবো? নাউনের জায়গা দখল করলে তাকে আমরা জিরান্ড বলবো। এখন তোমরা অনেকেই বলতে পারো আপু এটা পার্টিসিপল বলে সমস্যা কি? যদি আমাদের অ্যাডজেক্টিভের মতো কাজ করতো তাহলে পার্টিসিপল হবে, যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করতো তাহলে পার্টিসিপল হবে, বুঝছো? আর টিচিংটা হচ্ছে জিরান্ড হিসেবে কাজ করতেছে। জিরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ, এটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। ভার্বেরই একটা ক্লাসিফিকেশনের মধ্যে ফাইনিট ভার্ব নন ফাইনিট ভার্ব থাকে, এটা হচ্ছে নন ফাইনিট ভার্বের ভিতরে আছে। আচ্ছা যাই হোক, আমাদের অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা কিন্তু ডি হবে। ডি 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 দেখি তো ডি। এই তো যারা ডি দিছো তাদের জন্য একটা চকলেট, যারা দিয়ে দিছো তাদের জন্য একটা চকলেট দিলাম। বাচ্চারা এই যে চকলেট নিয়ে নাও যারা দিয়ে দিস। আচ্ছা যারা আজকে ক্লাসে সবচেয়ে বেশি অ্যান্সার দিবা, ক্লাসে এসে এই যে আংটিটা খুইলা তাদের দিয়ে যাবো। এই যে ডায়মন্ডের আংটি দেখছো, নীল কালারের ডায়মন্ডের আংটি, ক্লাসে এসে আংটিটা দিয়ে যাবো যারা আজকে ক্লাসে বেশি রেসপন্স করবা। ওকে, তারপরে দেখি আমাদের কি আছে? চুজ দ্য রাইট অপশন ফর দ্য গ্যাপ অফ দ্য, আচ্ছা 2/3 অফ দ্য ওয়ার্ক। 2/3 অফ দ্য ওয়ার্ক, এটা একটা কি ফ্র্যাকশন দিতেছে না? এটা একটা ভগ্নাংশ টাইপের কিছু না? ভগ্নাংশ মানে ফ্র্যাকশন। তো এই ফ্র্যাকশন যদি থাকে, এরপরে যে শব্দটা থাকে ওয়ার্ক কি আমাদের এখানে এই ওয়ার্কের অনুযায়ী আসলে আমরা অক্সিলারি ভার্বটা নিব। ওয়ার্ক কি এখানে আমাদের সিঙ্গুলার ফর্মে আছে না প্লুরাল ফর্মে আছে? এটা নাম্বার জেন্ডার থেকে কোশ্চেন আছে, নাম্বার থেকে হইছে। তো এটা কোন ফর্মে আছে বলো তো? নাম্বার বলতে পারো, এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে পারো। তো এটা আমাদের ওয়ার্ক কিন্তু সিঙ্গুলার ফর্মে আছে। তাহলে সিঙ্গুলারে যদি থাকে, সিঙ্গুলারের সাথে কি বসে? ওয়ার বসে না ওয়াজ বসে? ওয়ার। আচ্ছা 2/3 অফ দ্য ওয়ার্ক, এখানে আসলে আরও হবে না, ওয়ারও হবে না, হ্যাভ বিনও হবে না, কারণ ওয়ার্ক সিঙ্গুলার, দ্যাট মিনস হ্যাজ বিন হবে। হ্যাজ বিন ফিনিশড কি হবে এখানে বলো তো? এটা কি হবে? এটা হচ্ছে হ্যাজ বিন ফিনিশড হবে। হ্যাজ বিন ফিনিশড, হ্যাজ বিন ফিনিশড হবে। ওকে, হ্যাজ বিন ফিনিশড। ক্লিয়ার সবাই? আশা করি ক্লিয়ার। আমাদের কিন্তু বি হয়েছে অ্যান্সার। দ্য ম্যানেজার টুগেদার উইথ 10 মেম্বার্স, টুগেদার উইথ অ্যাকম্পানিড বাই, এই টাইপের যে শব্দগুলো আছে, তো টুগেদার উইথ 10 মেম্বার্স, এই টুগেদার উইথ বা অ্যাকম্পানিড বাই যদি থাকে, অ্যাকম্পানিড বাই যদি থাকে, তাহলে তার পরের যেই সাবজেক্টটা থাকে সেটা অনুযায়ী এখানে ভার্ব হবে। একটু আগে আমরা আচ্ছা দ্য ম্যানেজার টুগেদার উইথ 10 মেম্বার্স, তাহলে এখানে কি হবে অ্যান্সার বলো তো? আচ্ছা পরেরটা হবে, এর আগে তো আমরা তোমার হচ্ছে 1/3 ক্ষেত্রে পরেরটা দেখছি, টুগেদার উইথ এর ক্ষেত্রে সাবজেক্ট অনুযায়ী হয়। তাহলে এখান থেকে আমরা কি দিব অ্যান্সার? এখানে দ্য ম্যানেজার টুগেদার উইথ 10 মেম্বার্স, অ্যান্সারটা কি ওয়াজ হবে? ওয়াজ প্রেজেন্ট ইন দ্য লাস্ট মিটিং। হ্যাভ বিন হবে না, ইজও হবে না, ওয়ারও হবে না, ওয়াজই হওয়ার সম্ভাবনা বেশি। দেখো তো তোমাদের মনে কি আসে? তোমাদের মনে কি আসে? ওয়াজ হবে না? হ্যাঁ ওয়াজ হবে, কারণ আমরা টুগেদার উইথ বা কোম্পানি ডাই থাকলে তাহলে আমরা সাবজেক্ট অনুযায়ী চিন্তা করবো। হ্যাঁ সাবজেক্টটা কি? সাবজেক্ট যেহেতু দ্য ম্যানেজার, তাহলে দ্য ম্যানেজারের সাথে তো ওয়াজই বসে। দেখি আমরা অ্যান্সারটা কি হয়েছে আমাদের? হ্যাঁ ওয়াজ হয়েছে, দেখছো? তাহলে এরকম যদি আসে, এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে কোশ্চেন আসছে। দ্য ম্যানেজার টুগেদার উইথ অ্যাকম্পানিড বাই, এই টাইপের যদি আমাদের শব্দ থাকে, তাহলে সেটা দেখে আমরা চিন্তা করবো যে সাবজেক্ট অনুযায়ী আমাদের এখানে বসবে। সাবজেক্টটা তাহলে আমাদের সিঙ্গুলার আছে, তাহলে এই জায়গায় হ্যাভ তো প্লুরালে বসে, আর ইজ তো কিছুতেই হবে না, ওয়ার হবে না, ওয়ার প্লুরাল, দ্যাট মিনস আমাদের ওয়াজ হবে। ওয়াজই কিন্তু হয়ে গেছে বাচ্চারা। ওকে, হি ইজ দ্য ম্যান ইন ড্যাশ আই গেট মানি। দেখো আমরা দুইটা শব্দ জানি, একটা হচ্ছে হো আর একটা হচ্ছে হোম।
হি ইজ দ্য ম্যান, হি ইজ দ্য ম্যান, এখানে কি বসবে আসলে এই জায়গাতে? হো বসবে নাকি হোম বসবে, এটাই হচ্ছে আমাদের কথা। এই টাইপের বিষয়গুলোতে ব্যক্তি, যেহেতু ব্যক্তি মানুষ, তাহলে দ্যাট হয় না, হুইচ হয় না। ব্যক্তির ক্ষেত্রে দ্যাট আর হুইচ হয় না, বস্তুর ক্ষেত্রে দ্যাট আর হুইচ হয়। এখানে হয় হো হবে নাহলে হোম হবে। ইট ইজ আই ড্যাশ ইউর টিচার, ইট ইজ আই হো অ্যাম ইউর টিচার, এই টাইপের শব্দ শুনছো না তোমরা? বা ইট ইজ, এই যে দেখো হোর পরে আসলে অক্সিলারি ভার্ব বসে, ব্যাপারটা একটু খেয়াল করো। হো প্লাস অক্সিলারি ভার্ব, আর হোম প্লাস সাবজেক্ট। তাহলে দেখো এই খালি জায়গার পরে কি আমাদের কোনো সাবজেক্ট আছে নাকি অক্সিলারি ভার্ব আছে সেটা দেখবো আমরা। যদি খালি জায়গার পরে আমাদের সাবজেক্ট থাকে তাহলে আমরা চোখ বুঝে হোম বসাই দিব। আর খালি জায়গার পরে যদি আমরা ইজ, এম, আর এই টাইপের কিছু দেখি তাহলে আমরা হো বসাই দিব, শর্টকাট নিয়ম। তাহলে আমাদের এখানে কি বসবে, কি মনে হচ্ছে তোমাদের? অ্যান্সারটা কি হইতে পারে এটাতে কি হইতে পারে বলো তো? হো প্লাস কি হইতে পারে? হো প্লাস কি হইতে পারে তাড়াতাড়ি বলো তো? হো হইলে হবে ভার্ব থাকবে, অক্সিলারি ভার্ব থাকবে, আর যদি হোম হয় তাহলে সাবজেক্ট থাকবে। তাহলে অ্যান্সারটা আমাদের ডি হবে। অ্যান্সারটা কি হবে? ডি হবে। দেখি তো ডি, হ্যাঁ। তারপরে দেখো ইট ইজ আই, আচ্ছা ইট ওয়াজ আই ড্যাশ হি, আবারও হি আছে এই জায়গাতে, আর এই জায়গায় সাবজেক্ট আছে না? সাবজেক্ট আছে, একটু আগেই বুঝাইলাম। তাহলে এটাতে কি হবে? হো হবে না হোম হবে? তাড়াতাড়ি বলো তো এটাতে কি হবে? হো হবে না হোম হবে? তাড়াতাড়ি, হো হবে না হোম হবে? আচ্ছা আসমাল কি বলেছো? আসমাল হক ডি বলে দিলাম কারণ আইডি এটা শুনতে ভাল লাগে আমার কাছে। আচ্ছা আচ্ছা, অ্যান্সার কি হবে তাড়াতাড়ি বলো তো? অ্যান্সার কি হবে? এখানে কিন্তু হোম হবে, এইখান থেকে একটা কোশ্চেন কমন পড়তে পারে। হ্যাঁ, তারপর চলে যাবো পরবর্তী কোশ্চেনে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আই হ্যাভ ড্যাশ ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার। আচ্ছা মাঝে মাঝে আমরা বলি না যে আমার এই বিষয়ে কোনো আগ্রহ নেই। তুমি যত যাই বলো না কেন আমার এই বিষয়ে কোনো আগ্রহ নেই, তুমি চলে যাও, তোমার বিষয়ে আমার কোনো আগ্রহই নেই, ব্যাকআপ। দেখো এই জায়গায় আই হ্যাভ ড্যাশ ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার বা আই হ্যাভ ড্যাশ ইন্টারেস্ট টু ইউ, আই হ্যাভ ড্যাশ ইন্টারেস্ট ড্যাশ। তাহলে ইন্টারেস্টের পূর্বে আমরা কি বসাবো বলো তো? এই জায়গাতে কি বসাইতে পারি বাচ্চারা? এই জায়গাতে কি বসাইতে পারি তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। এই জায়গাতে কি বসাইতে পারি? তাড়াতাড়ি 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 দেখে দেখি কে কে অ্যান্সার দিতেছে, আমি তাদের নাম পড়বো এখন। এখানে কি হইতে পারে? আচ্ছা শ্রাবণী বলছে নট ইন্টারেস্ট। নট নাকি নো? নট হয় তোমার অ্যাডজেক্টিভের পূর্বে আর নো হয় নাউনের পূর্বে। আচ্ছা এখানে কি বলছে? এগুলো আমি ডোন্ট কেয়ার। আচ্ছা ঠিক আছে, এগুলো তুমি ডোন্ট কেয়ার। রাতুল বলছে এনি কেয়ার। না এনি কেয়ার না, এনি কেয়ার হয় কেমনে আবার? আমার তোমার প্রতি কোনো ইন্টারেস্টই নাই, বুঝো না কেন? আচ্ছা এখানে সায়েদ বলতেছে নো হবে। আপুর নাম পড়েন আমার, শাহরিয়া সরকার নাম পড়ে দিয়েছি তোমার সিমি। নো শুনতে ভালো লাগে তাহলে নোই হবে। আচ্ছা নো শুনতে ভালো লাগে তাহলে নোই দিয়ে দিই, তাই না? আচ্ছা ঠিক আছে, এখানে অ্যান্সার হচ্ছে নো হবে। নো এখানে ডিটারমিনার হিসেবে কাজ করছে। নো এখানে কি হিসেবে কাজ করছে? ডিটারমিনার হিসেবে কাজ করছে। নো নিজেই কিন্তু আবার একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। অ্যাডজেক্টিভ আমরা জানি ইন্টারেস্ট হচ্ছে একটা আগ্রহ, আগ্রহ আগ্রহ মানে নাউন, এখানে ইন্টারেস্টটা নাউন হিসেবে কাজ করতেছে। নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। এখানে আমাদের নোটা ডিটারমিনার হিসেবে বসছে। ডিটারমিনার মানেই অ্যাডজেক্টিভ আসলে, বুঝছো? তাহলে এখানে কি হবে? আচ্ছা এখানে আমাদের প্রেমা বলছে আপু আমি বলছি আমারটা বলেন। বলছি প্রেমা, বলে দিছি তোমার নাম বলে দিছি। ওকে ডি হয়েছে অ্যান্সার, ডি। এরপরে কি আছে দেখো, দ্য নাউন অফ ব্রুটাল। আচ্ছা ব্রুটালের নাউনটা কি? আমরা বলছিলাম যে আমাদের ফরমেশন জানা উচিত, আমাদের ফরমেশন বা সাফিক্স জানা উচিত। কি কি ওয়ার্ড থাকলে বা কি কি থাকলে এটা নাউন বা এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, এগুলো পড়তে হবে। একটু সাফিক্সগুলো দেখা যাও তোমরা। হ্যাঁ সাফিক্সের যদি লিস্ট না থাকে আমি তোমাদের একটা ছবি তুলে আজকেই পড়তে দিব যে এই সাফিক্সগুলো আজকে বাচ্চা তোমাদের পড়া, ঠিক আছে? ওকে আমাদের এখানে দেখো এখানে আমাদের এল ওয়াই আইটি ওয়াই, আইটি ওয়াইটা হচ্ছে নাউনের সাফিক্স। আইটি ওয়াইটা কার সাফিক্স বলো তো? আইটি ওয়াইটাই হচ্ছে নাউনের সাফিক্স। তাহলে অ্যান্সার কি হবে? আইটি ওয়াইটাই হচ্ছে নাউনের সাফিক্স। অ্যান্সারটা কি হবে তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন তো স্টুডেন্টরা, অ্যান্সারটা কি হবে? আচ্ছা অ্যান্সারটা হচ্ছে আমাদের এ হবে। আচ্ছা তোমাদের ইংলিশ ক্লাস করতে ভালো লাগতেছে? কেমিস্ট্রি আপু আবার ইংলিশ পড়ায় কি? এমনি কি অলরাউন্ডার নাকি? উনি সব সাবজেক্ট পড়াইতে চায়। তোমাদের আমার ছোটোবেলা একটা গল্প বলি। আমি তখন ক্লাস 6-এ, তো 6-এ আমাদের নবীনবরণ অনুষ্ঠান। তো আমার কথা হচ্ছে আমি নবীনবরণ অনুষ্ঠানের যতগুলো ইভেন্ট আছে সবগুলোতে পার্টিসিপেট করব। আমি আবার ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়েছিলাম, বুঝছো? তো ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়েছে, আমি গান গাইছি, আমি বক্তৃতা দিছি, আমি অভিনয় করছি, আমি তোমার হচ্ছে
কবিতা আবৃত্তি করছি, তারপর বলে কি একই মেয়ে খালি বারবার আসে কেন, এ কি একাই সব পারে নাকি? তো আমি যদি একাই সব ক্লাস করাই তাহলে তোমরা বলবা যে এক ম্যাডামই বারবার আসে কেন, উনি কি একাই সব পড়ে নাকি? আচ্ছা দেখো, দ্য নাউন অফ ব্রুটাল, এটা হচ্ছে ব্রুটালিটি। ITY থাকলে নাউন হয়, ITY থাকলে কি হয় বলো তো? ITY থাকলে কিন্তু নাউন হয়। ওকে, তাহলে এখানে আর কিচ্ছু না, এখানে আর কিচ্ছু লাগবে না। তারপর চলে যাব আমরা, আই স্টিল হ্যাভ ড্যাশ মানি ইন মাই পকেট। আই স্টিল হ্যাভ ড্যাশ মানি, এখানে ড্যাশ মানি মানে আমার কাছে, স্টিল হ্যাভ ড্যাশ মানি ইন মাই পকেট। মানি কোন নাউন? কাউন্টেবল না আনকাউন্টেবল বলো তো? টাকা গুনে শেষ করতে পারবা? টাকা গুনে কি শেষ করতে পারবা? তোমরা বলবা যে আপু আমার কাছে থাকে কয় টাকা, আমার তো গুনে শেষ করাই যাবে না। আমি তোমাকে বলি যে বাংলাদেশে 7 টাকা গুনো, তুমি গুনে শেষ করতে পারবা? পারবা না। ব্যাপারটা যদি এমন হয়, তো এমন হয় যে ধরো আমি তোমার কাছে 1 বস্তা চাল দিলাম, 1 বস্তা চাল দিয়ে যদি আমি বলি যে গুনো, তুমি বলবো আপু 1 বস্তা চাল কি গোনা যায়? আমি তোমার কাছে 10-12টা চাল দিই, তাহলে তুমি গুনতে পারবা। কিন্তু আসলে চালের হিসাবটা বস্তা হিসেবেই করতে হবে, সেক্ষেত্রে চাল কিন্তু গোনা যায় না, চাল ম্যাটেরিয়াল নাউন। ওইভাবে আমাদের আনকাউন্টেবল নাউনের ভিতরে কিন্তু মানিও, মানি কিন্তু আনকাউন্টেবল, আর আনকাউন্টেবলের পূর্বে এ লিটল বসে। আনকাউন্টেবলের পূর্বে কি বসে বলো তো ডিটারমিনার হিসেবে? আনকাউন্টেবলের পূর্বে কি বসে? আনকাউন্টেবলের পূর্বে ডিটারমিনার হিসেবে এ লিটল বসে। আনকাউন্টেবলের পূর্বে ডিটারমিনার হিসেবে এ লিটল বসে। কাউন্টেবল হলে এ ফিউ বসতো, আনকাউন্টেবল যেহেতু তাহলে আমাদের কি হবে এখানে? এ লিটল হবে। ঠিক আছে, মানে কিন্তু কাউন্ট করা যায় না। তোমার কাছে কম থাকলে আছে কম, কিন্তু অনেকের কাছে কোটি কোটি মানি আছে, বুঝছো? তারা কিন্তু গুণে শেষ করতে পারে না। যাই হোক, তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা কিন্তু এ লিটল হবে। আচ্ছা, অন শুড বি কেয়ারফুল অ্যাবাউট ড্যাশ ডিউটি। প্রত্যেকটা মানুষের তার নিজের ডিউটি সম্পর্কে সতর্ক থাকা উচিত। যেমন আমার ডিউটি ক্লাস করানো, আমি আমার ক্লাস নিয়ে তোমাদের ক্লাস করাইতেছি খুব সুন্দরভাবে। তোমার ডিউটি পড়াশোনা করা, তোমার কিন্তু খুব সুন্দরভাবে পড়াশোনা করতে হবে। দ্যাট মিনস অন থাকলে অনস হবে। অন থাকলে কি হবে বাচ্চারা? অন থাকলে অনস হবে। এটা আমাদের প্রোনাউন থেকে আসছে। অন থাকলে কি হবে? অন থাকলে কিন্তু অনস হবে। অন থাকলে কি হবে তাড়াতাড়ি বলো তো? অন থাকলে কিন্তু আমাদের অনস হবে। ওকে, অন থাকলেই অনস হয়, অন থাকলে অনস হয়। দেখি কে কে অ্যান্সার দিচ্ছে, নাম পড়বো আমি এখন। নিশাত তাসনিন অ্যান্সার দিয়েছে, সায়েদ সিফাত, ফাতেমা খাতুন, শোভা অ্যান্সার দিয়েছে, আমাদের রুদ্র কুমার চন্দ্র অ্যান্সার দিয়েছে, ফাইজাতুল অ্যান্সার দিয়েছো, স্বর্ণা অ্যান্সার দিয়েছো। ওকে, তুমি তো অনেক ভালো, সবাই পড়াশোনা করো, সবাই চান্স পাইতে চাও, তাই না? আচ্ছা, তোমরা এখান থেকে কিন্তু ভেটেরিনারি একটা সাবজেক্ট আছে অনেক ভালো, সেটা নিয়ে কিন্তু ভালো কিছু করতে পারো। ওখান থেকে BCS এর অনেকগুলো সিট থাকে। যারা ডাক্তার হইতে পারো নাই তারা ওই সাবজেক্টটাতে পড়ে ডাক্তার বিয়ে করতে পারবে। আমাদের অনেক সিনিয়র আপুদের বিয়ে হয়েছে তোমার এই যে কৃষিতে ভেটেরিনারি থেকে যারা পাশ করছে তাদের সাথে। তো একটা সুযোগ আছে কিন্তু, বুঝছো? তাহলে ওই সাবজেক্টটা নিয়ে ভালো করে পড়ো। ওকে, তাহলে অ্যান্সার দিয়ে দিয়েছি আমরা। তারপরে কি বললাম, তারপর দেখি কি আছে আমাদের। আচ্ছা, তার মানে আজকে আমরা এই কয়টা কোশ্চেনই দেখাইলাম। কোশ্চেন আমরা অল্প, আমি ভাবছিলাম তোমার ক্লাসে থাকবো না, এখন আমার আফসোস লাগতেছে যে আরও কিছু স্লাইড মেক করতে পারলে ভালো হইতো। সমস্যা নাই, আমি তোমাদের আরও স্লাইড মেক করে পুরো ক্লাসটাই, হ্যাঁ তোমাদের আসলে ইয়াতে কৃষিতে চান্স পাইতে হলে জিকেতে, সরি ইংলিশে হচ্ছে 10 মার্ক। 10 মার্কের ভিতরে আমাদের অনেকগুলো প্রশ্ন সলভ করা দরকার। সলভ করার জন্য আমরা আসলে কি কি প্রশ্ন সলভ করব, তোমরা চাইলে আমি তোমাদের প্রশ্ন সলভ করানো শুরু করে দিতে পারি। আমরা প্রথমত একদম BCS এর প্রশ্নটা খুব ভালো করে সলভ করব। তোমরা আরেকটা কাজ করতে পারো, তোমরা যদি BCS এর কোশ্চেন সলভ করতে চাও তাহলে কিন্তু আমাদের মেডিকেল আওয়ার ড্রিমের ইউটিউব চ্যানেলে একটা প্লে লিস্ট আছে, ওখানে 20টা কোশ্চেন সলভ করেছি এবং আমি চাইলে লাইভও নিব তোমাদের এখানে। মেডিকেল আওয়ার ড্রিমের ইউটিউবের একটা চ্যানেল আছে, সেখানে আমি প্রায় তোমার 20টার মতো BCS এর কোশ্চেন সলভ করাই দিছি, সেটা সলভ করতে পারো তোমরা চাইলে। আরেকটা হচ্ছে BCS এর সলভ করা শেষ হলে তোমরা মেডিকেলের কোশ্চেনগুলো সলভ করতে পারো। মেডিকেলেরটা সলভ হলে তুমি ডেন্টালের কোশ্চেনটা সলভ করতে পারো। এরপরে আইসা বাকি যে কৃষি কোশ্চেনগুলো আছে, কৃষি কোশ্চেনগুলো আছে সেটা তোমরা সলভ করতে পারো। এই হচ্ছে প্যাটার্ন। আচ্ছা, একজন বলতেছে আপু লাইভ নিয়েন। ঠিক আছে, লাইভ নিব তোমাদের আরও। আপু আপনার সাথে পড়তে চাই, এভাবে রিভিশন হয়ে যায়। ঠিক আছে, রিভিশন দিব। ওকে, সুমন ভাই গরুর ডাক্তার দরকার আছে। কোরবানির সময় কিন্তু আমাদের গরু নিয়ে অনেক টেনশনে পড়ে যেতে হয়, পরের দিন কোরবানি থাকে, গরু অসুস্থ হয়ে যায়। আপু আপনার BCS এর প্লেলিস্টটা একটু দেন। আচ্ছা দেখি, BCS এর প্লেলিস্টটা দিয়ে দিব না তোমাদের জন্য। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আজকে এই পর্যন্তই রাখি। 9 স্টুডেন্ট রেখে ক্লাস শেষ করতে আমার ভালো লাগতেছে না, আমার হচ্ছে ক্লাসটা আরেকটা ক্লাস নেওয়া উচিত আমার তোমাদের। আচ্ছা, মনে হলো 5 মিনিটের ক্লাস,
আমাদের আসলে প্রায় 1 ঘন্টার ক্লাস হয়েছে। ওকে, সবাই ভালো থাকো, তোমাদের সাথে ইনশাল্লাহ আমার আবারও দেখা হবে। আরেকদিন আবার একটা ম্যাচিং করে তোমাদের ক্লাস নিব, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকো। আমার কাছে বিসিএস এর কোশ্চেনের পিডিএফ আছে। আচ্ছা, পিডিএফ থাকলে হবে না, খালি পড়াশোনা করতে হবে। আমি ভাবছি যে তোমাদের আসলে পরীক্ষা তো সামনে, তোমাদের একটা ইমার্জেন্সি ক্লাস নিই এবং তোমাদের পড়ার সুযোগ দিই, কিন্তু এখন মনে হচ্ছে যে ক্লাস নিলে তোমাদের ভালো লাগে। এই কোশ্চেনগুলো কোথায় পাবো? আবার এত তাড়াতাড়ি শেষ হয়ে গেলো, 1 ঘন্টা হয়েছে ক্লাস। 1 ঘন্টা ক্লাসে, হ্যাঁ শর্মি দোয়া করবে ইনশাল্লাহ। তবে টপিকগুলো কি কি বলছি ফাইনালি একবার বলে যাও তো বাচ্চারা, টপিকগুলো আমি কি কি বলছি, টপিকগুলো আমি কি কি বলছিলাম একবার একটু রিভিশন দিয়ে দিই তোমাদের। টপিকগুলো বলছিলাম পার্টস অফ স্পিচ, তাই না? পার্টস অফ স্পিচটা খুব ভালো করে পড়বো। তারপরে আমরা হচ্ছে আর কি পড়বো, আরেকটা হচ্ছে টেন্স ভালো করে পড়বো, টেন্স। তারপরে সেন্টেন্সটাও একটু ভালো করে পড়তে হবে, সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্সটাও পড়তে পারো। এরপরে হচ্ছে এই কয়েকটা টপিক আর কি, আরেকটা হচ্ছে ভয়েস, আরেকটা হচ্ছে ভয়েস, আরেকটা হচ্ছে ন্যারেশন, ন্যারেশন। এই কয়েকটা টপিক ভালো করে পড়ে তারপরে আমরা চলে যাব বিসিএস মেডিকেল ডেন্টালের প্রশ্ন সলভ করতে। বিসিএস মেডিকেল ডেন্টালের প্রশ্ন সলভ করব এবং এই বিসিএস মেডিকেল ডেন্টালের ভিতরে তোমার সিনোনিম অ্যান্টোনিমের টাইপের ব্যাপারটা আছে আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে। এগুলো যদি সলভ করতে পারো তাহলে আশা করি তুমি যে 10টা কোশ্চেন আছে না, 10টা কোশ্চেনে 7-8টা কোশ্চেনই কমন পেয়ে যাবা। এত সহজ আসছে প্রশ্ন। আর অবশ্যই কৃষির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখো। তুমি যখন বিসিএস মেডিকেল ডেন্টাল প্রশ্ন সলভ করে ফেলবা, তারপরে তুমি যখন কৃষির কোশ্চেন সলভ করতে যাবা দেখবা সব কমন, তখন তোমার কনফিডেন্ট হয়ে যাবে 1000 গুণ বেশি। এখন তুমি মেন করতেছো না, ইংলিশ পারি না, তখন তুমি আমার মতো এমন বক করতে পারবা, এত বেশি এক্সাইটেড থাকতে পারবা, বুঝছো? কিন্তু পরীক্ষার হলে যে মাথা ঠান্ডা রাখবো। আজকে ক্লাসে আমরা কি শিখলাম? আজকের ক্লাসে শিখলাম যে অতিরিক্ত এক্সাইটেড হলে আমাদের জানা জিনিস ভুল হতে পারে। আমরা অনেকেই কিন্তু 2-3টা কোশ্চেন ভুল করে ফেলছি, সেটা কিন্তু করা যাবে না। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আল্লাহ হাফেজ। আজকের মতো এইটুকুই, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।